আসসালামু আলাইকুম। আরও একবার স্বাগত জানাচ্ছি অনফিল্ডের পর্দায়। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। প্রেস কনফারেন্সে আজকে বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেট এবং নিউজিল্যান্ডের পেসার উইল ওরুক মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যম কর্মীদের, এবং তারা বেশ কিছু কথা বলেছেন পিচ নিয়ে, কন্ডিশন নিয়ে, এবং কেমন হতে পারে তৃতীয় ম্যাচের ফলাফল, এসব নিয়ে বেশ কিছু কথাবার্তা এখন বলার চেষ্টা করব। ফার্স্টলি আমরা সবসময় জানি যে চট্টগ্রামের উইকেটটা সবসময় ব্যাটিং বান্ধব, ব্যাটসম্যানদের জন্য দারুণ একটি পিচ। এখানে ব্যাটসম্যান সবসময় স্বাচ্ছন্দ্যে রান করতে পারেন, যেটা মূলত বোলারদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে থাকে। তবে পেসাররা খানিকটা সুবিধা পায়, সেটা যদি আমরা ব্যাক করি 2024 সালে শেষবার যখন বাংলাদেশ এই মাঠে খেলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে, তখন কিন্তু বাংলাদেশের বোলাররা স্পেশালি পেসাররা দাপুটে বোলিং করেছিল। বলতে পারেন সেই সিরিজে বাংলাদেশের জয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বাংলাদেশের পেসাররা। এই সিরিজেও সেটাই হয়তো বা হতে যাচ্ছে। প্রথম দুই ম্যাচেও আমরা দেখেছি মিরপুরে যখন খেলা হয়েছিল সেখানে বাংলাদেশের পেসাররা আধিপত্য দেখিয়েছে। পাশাপাশি শুধু বাংলাদেশের পেসাররাই না, নিউজিল্যান্ডের পেসারাই দুর্দান্ত পারফরমেন্স করেছে। মিরপুরের দ্বিতীয় ম্যাচটা অত্যন্ত ভালো উইকেটে খেলা হয়েছে, আর ট্রু স্পোর্টিং উইকেট যাকে বলে। প্রথম ম্যাচটা হয়তো বা অনেক বেশি ট্রিকি ছিল, তবে দ্বিতীয় ম্যাচে অন্যরকম একটা কন্ডিশনে খেলা হয়েছে, এবং সবাই আশ্বাস রাখছে যে এই যে থার্ড ম্যাচটা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, সেই ম্যাচেও হয়তো বা অন্য একটা কন্ডিশনে খেলা হবে, অন্য একটা পিচে, সিমিলার কাইন্ড অফ পিচ হয়তো বা হবে না। তবে আজকে যদি আমরা একটু ব্যাক করি শন টেটের কথায়, তাকে প্রথমেই জিজ্ঞেস করা হয় উইকেট নিয়ে, তিনি বলেন যে না, উইকেট তিনি যা দেখেছেন মোটামুটি ভালোই মনে হচ্ছে, এবং কেমন উইকেটে খেলা হবে এটা আসলে বলা কঠিন। তবে তিনি মনে করেন যেমন উইকেটেই খেলা হোক, বাংলাদেশের প্লেয়াররা আসলে ফিটফাট, সবাই প্রিপেয়ার্ড খুব ভালোভাবে যে কোনো উইকেটে নিজেদের বেস্ট ইফোর্টটা দিয়ে বেস্ট পারফরমেন্সটা বের করে নেওয়ার জন্য। তো এখানে মাঝে মাঝে বল একটু নিচু হতে পারে, এটাও তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন যে তিনি মনে করেন বল হয়তো বা মাঝে মাঝে উপরে যাবে, তখন আবার নিচু হবে। সো সব কিছুর মধ্য দিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের কাছে মানিয়ে নিতে হয়। এবং চট্টগ্রামে কিন্তু আজকে সকালে 36°C তাপমাত্রা ছিল, তাছাড়া বাতাসও ছিল, অর্থাৎ প্রচণ্ড গরমের মধ্যে একটু বাতাসের ছোঁয়াও আছে। তো এটার মাধ্যমে বোঝাই যাচ্ছে যে কতটা চ্যালেঞ্জিং হতে পারে ম্যাচটা। ব্যাটারদের জন্য, বলারদের জন্য অনেকটা পরিশ্রমই করতে হবে, কারণ গরমের মধ্যে আসলে খেলাটা অনেক বেশি টাফ। সকাল 11টায় ম্যাচ, ডে নাইট ম্যাচ কিন্তু না। সো এই জিনিসটা, এই কন্ডিশনগুলো মাথায় রাখতে হবে। আউটফিল্ড সম্পর্কে যখন প্রশ্ন করা হয় শন টেটকে, তিনি বলেন যে আউটফিল্ড শুকনো ছিল, ফিল্ডিংয়ের জন্য ঝুঁকিপূর্ণ কিনা এটা নিয়ে যদি তিনি বলেন যে মোটামুটি ভালো আউটফিল্ড, এটা আসলে ফিল্ডারদের জন্য ঝুঁকির না। তবে নিউজিল্যান্ডের পেসার উইল ওরুক তিনি মনে করেন যে আউটফিল্ডে অনেকটা ফাস্ট, সো ফিল্ডিংয়ে রান সেভ করার জন্য ফিল্ডিংয়ে অনেক বেশি ইফোর্ট দিতে হবে। যদি এখান থেকে ফিল্ডাররা খারাপ পারফরমেন্স করে, ফিল্ডাররা যদি ঠিকমতো দৌড়াতে না পারে, তাহলে অনেকটা চ্যালেঞ্জিং হবে, রান লিক হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ফিল্ডারদের কিন্তু অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে ম্যাচে, যতটা রান সেভ করা যায় ততটাই মঙ্গল। তারপর যেহেতু শন টেট পেস বোলিং কোচ, তিনি যথারীতি পেসারদের নিয়ে কথা বলেছেন, স্পেশালি নাহিদের বন্ধনায় তিনি মুগ্ধ। তিনি মনে করেন নাহিদের মতো পেসাররা যে কোনো দলের জন্যই বিপজ্জনক। কোনো প্রতিপক্ষ দলই আসলে চাবে নাহিদ রানার মতো একজন পেসার বেঞ্চে থাকুক। তাছাড়া যদি মুস্তাফিজুর রহমানের আপডেটটা দিতে চাই, মুস্তাফিজুর রহমান প্রথম দুই ম্যাচে ছিলেন না, বাংলাদেশের অন্যতম ভরসার নাম। অন্যতম কেন বলছি, বাংলাদেশের পেস বোলিংয়ের নেতাই কিন্তু মুস্তাফিজুর রহমান। তিনি থার্ড ম্যাচে ব্যাক করবেন কিনা এটা একটা সম্ভাবনা রয়েছে। সর্বশেষ আপডেট অনুযায়ী তিনি একেবারেই ফিট, শন টেটের মধ্যে তিনি ফিট এবং ম্যাচ খেলার জন্য প্রস্তুত। তবে টিম ম্যানেজমেন্টের কাছে সব কিছু তিনি ছেড়ে দিচ্ছেন, তাকে দেখা যাবে কিনা। গত সিরিজের দিকে যদি আমরা তাকাই, পাকিস্তান সিরিজে মুস্তাফিজুর রহমান দুর্দান্ত বোলিং করেছেন, 3 ম্যাচে 5 উইকেট পেয়েছিলেন, সর্বশেষ ম্যাচে 3 উইকেট। আর তাছাড়া বাংলাদেশের বর্তমানে যে পেসাররা রয়েছেন তারাও কিন্তু দারুণ ছন্দে রয়েছেন। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা সবাই ভালো ছন্দে রয়েছেন। এখন যদি মুস্তাফিজকে কালকে ইনক্লুড করা হয়, তাহলে কাকে বাদ দেওয়া হবে, এটা একটা বড় প্রশ্নের জায়গা। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। তবে আগামীকাল মুস্তাফিজ হয়তো খেলতে পারেন, সেক্ষেত্রে তাসকিন আহমেদকে একাদশের বাইরে দেখা যেতে পারে, আবার শরীফুলকেও হয়তো দেখা যেতে পারে। তবে নাহিদ রানা যে কালকের ম্যাচে থাকছেন এটা মোটামুটি নিশ্চিত।
তৃতীয় ম্যাচে নাহিদ রানা দলের অন্যতম এক্স ফ্যাক্টর হবেন, কারণ আগের ম্যাচেই যে প্লেয়ার আপনি 5 উইকেট পেয়েছেন, দারুণ বাউন্স ক্রিয়েট করতে পারেন, তাকে ছাড়া কেনই বা দল নামবে। সো নাহিদ রানা যথারীতি থাকছেন। তারপরে শন্টের কিন্তু বাংলাদেশের বোলিং নিয়েও কথা বলেন। বোলিং নিয়ে যদি বলেন, তিনি বলেন যে গত ম্যাচে দল ভালো করেছে এবং তিনি স্যাটিসফাইড দলের পারফরমেন্সে। এখানে সবাইকে নিয়ে প্রত্যাশা অনেকটাই বেশি। মিডিয়া রয়েছে, পাবলিক রয়েছে, সবার কাছেই দর্শক সমর্থক থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই চায় যে বাংলাদেশের ব্যাটাররা ভালো পারফরমেন্স করবে। প্রথম ম্যাচে কিন্তু ব্যাটারদের কারণেই মূলত বাংলাদেশ ম্যাচটা গিফট করে আসে। প্রথম ম্যাচে বাংলাদেশের জন্য একটা বেটার রেজাল্ট আশা করাই যেত, কারণ বাংলাদেশের বলাররা কাজের কাজটা খুব ভালোভাবেই করে, কিন্তু ব্যাটাররা শেষ পর্যন্ত ম্যাচটা বের করে আনতে পারে না, স্পেশালি মিডল অর্ডার। যদি আমরা একটু ব্যাক করি, বাংলাদেশের ওয়ানডে সাইডটা যখন অনেক বেশি স্ট্রং ছিল, তখন বাংলাদেশের মিডল অর্ডারটা কিন্তু অনেক বেশি স্ট্রং ছিল। এখানে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, কেউ না কেউ দাঁড়িয়ে যেতেন, কেউ না কেউ রান করতেন, কেউ না কেউ অ্যাঙ্কর ইনিংসটা প্লে করতেন। সেই জিনিসটা বাংলাদেশের বর্তমানে স্কোয়াডে মিসিং। মিডল অর্ডার বারবারই কলাপস করছে, স্ট্রাগল করছে। একটা স্টাবলিশ মিডল অর্ডার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এটা কিন্তু বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং। সেটা হয়তো বা আগামীকালের ম্যাচও হতে পারে, যদিও ব্যাটিং সহায়ক একটা উইকেট সবসময়ই চট্টগ্রামে আমরা দেখে থাকি। এখন দেখা যাক কালকে কেমন পিচে আসলে খেলা হয়, ব্যাটারদের জন্য সহায়ক নাকি বলারদের জন্য। আর বাংলাদেশে একাদশে চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি চেঞ্জ হয়, সর্বোচ্চ গেলে মুস্তাফিজুর রহমানের একটা ইনক্লুশন থাকতে পারে। তাতে তাসকিন আহমেদ হয়তোবা বেঞ্চে থাকবেন, যেহেতু তাসকিনকে কিন্তু টি-20 সিরিজের জন্য রেস্ট দেওয়া হয়েছে। টেস্ট স্কোয়াডে তিনি দলের মেইন পেসার। আগামী মাসেই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে, সেখানে তাসকিন ভাইটাল রোলটা প্লে করবেন। তো সেই দিকটা বিবেচনা করে, ওয়ার্কলোডের কথা বিবেচনা করে তাসকিন আহমেদকে হয়তো বা বেঞ্চে রাখা হতে পারে। আর নিউজিল্যান্ডের একাদশে হয়তো বা সেম 11 নিয়েই তারা নামবে। নিউজিল্যান্ডের যে ব্যাটিং সাইড, সেখানে হেনরি নিকেলস, উইল ইয়াং, এদেরকে যত দ্রুত আসলে কাবু করা যায় সেই দিকে বাংলাদেশের বোলারদের দৃষ্টি রাখতে হবে। আপনি যদি দেখেন, বাংলাদেশে হেনরি নিকেলস, তিনি 2023 সালে দারুণ পারফরমেন্স করেছিলেন, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন, প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছিলেন। সেই নিকেলস প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছে। গত ম্যাচের যে নিউজিল্যান্ড সবচেয়ে বেশি রান সরানো, নিউজিল্যান্ড 198 রান করে, তার মধ্যে 83 রান করেন নিক ক্যালি। 83 রান করেছিল 102 বল ফেস করে। 81.37 ছিল তার স্ট্রাইক রেট। অর্থাৎ নিক কেলির দিকেও কিন্তু ফোকাস রাখতে হবে বাংলাদেশের বোলারদের। যত দ্রুত তাদের উইকেটটা আসলে তুলে নেওয়া যায়, ততটাই বাংলাদেশের জন্য মঙ্গল। তাছাড়া উইল ইয়াং, গতকালকে উইল ইয়াং এবং হেনরি নিকেলসকে দ্রুত আউট করা গিয়েছিল বলেই কিন্তু বাংলাদেশ 200-র নিচেই কিন্তু আটকে রাখতে পেরেছিল নিউজিল্যান্ডকে। এবং তাছাড়া টম ল্যাথাম রয়েছেন, এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার। মোহাম্মদ আব্বাসও নিউজিল্যান্ডের ডোমেস্টিক লিগে পারফর্মার। তাছাড়া সাবকন্টিনেন্ট কন্ডিশনে তিনি ভালো করে থাকেন, একটা ভালো ব্যাটার। ফক্সক্রাফট ভালো শেপে রয়েছেন। হয়তো দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ের সামনে টিকতে পারেন না, তবে প্রথম ম্যাচে তিনি প্রমাণ করেছেন তিনি কতটা ভয়ঙ্কর হতে পারেন। এই হলো মোটামুটি নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ। এই লাইন আপ নিয়েই হয়তো তারা নামবে। আর বাংলাদেশের বোলারদের জন্য একটা কঠিন পরীক্ষাই হবে, তাছাড়া ব্যাটারদের জন্য, কারণ ওই যে বললাম মিডল অর্ডারটা খুব একটা স্ট্রং না। এখন দেখা যাক সিরিজ নির্ধারণী এই বাঁচা মরার লড়াইয়ে বাংলাদেশ কেমন পারফরমেন্স করে। নিউজিল্যান্ডের অ্যাগেনস্টে সিরিজ জিততে পারে কিনা। দীর্ঘদিন ধরেই নিউজিল্যান্ডের অ্যাগেনস্টে কোনো সিরিজ জিতছে না বাংলাদেশ। এখন দেখা যাক সিরিজ নির্ধারণী এই ম্যাচে জিতে বাংলাদেশ সিরিজ জয়ের একটা গল্প লিখতে পারে কিনা, চট্টগ্রামের এই স্টেডিয়াম নতুন কোনো ইতিহাসের সাক্ষী হয় কিনা।